বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা বাংলাদেশের যেই প্রান্ত থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটু আমার লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা তা আমি দেখে নিলাম। শুরুতেই আপনাদেরকে বিনীত অনুরোধ করব, লাইভটা ব্যাপক শেয়ার করবেন, যেন সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা বিষয়গুলো জানতে পারে এবং আমাদের করণীয় কী এখন তাও যেন তারা উপলব্ধি করতে পারে, তাদের বিবেককে তারা প্রশ্ন করতে পারে। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সম্মানিত স্যার ম্যাডাম, আজ ক্যাপশনে দিয়েছি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভাগ্যাকাশে মনে হয় আশার আলোর চাঁদ উঠতে যাচ্ছে। জাতীয়করণ প্রত্যাশী জোট টানা 16 দিন যাবৎ, আজ নিয়ে 16 দিন যাবৎ রাজপথে ধুলোবালির মধ্যে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। 14 তারিখে অর্থাৎ 14তম দিনে শিক্ষকদের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা আপনারা দেখেছেন। আমরা আশা পোষণ করেছিলাম যে এই যে শিক্ষকদেরকে অপদস্থ করা হয়েছে তা দেখে শিক্ষকদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না। সব বাধা, সব শৃঙ্খল ভঙ্গ করে তারা প্রেস ক্লাবে জড়ো হবে, এমনটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু হতাশাজনক হলেও সত্য যে না, আমাদের মধ্যে সেই বোধোদয় কাজ করে নাই। যাই হোক, তারপরেও আমরা তো আমাদের কাজ থেকে পিছনে হটতে পারি না, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আজকেও আবার সেই লং মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে চাই যে এই মানবতার সরকার, তাদের এই পেটুয়া বাহিনী আবার কি শিক্ষকদের উপর আক্রমণ করে কিনা, এটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েই কিন্তু আমরা আজকেও মার্চ টু সেক্রেটারিয়েট ঘোষণা করা হয়েছে। এবং শিক্ষকরা যখন শিক্ষা ভবনের মোড়ে গিয়েছে বিগত 14তম দিনের মতো, আজকেও কিন্তু তারা ব্যারিকেড দিয়েছে। আজকে তারা আমাদের সাথে দুর্ব্যবহার করে নাই, বরঞ্চ তারা খুব ভালো ব্যবহার করেছে এবং তারা এখান থেকে সচিবালয়ে ফোন দিয়ে আমাদের 3 জন এর যাওয়ার কথা বলেছে। তারপর আমাদের মধ্য থেকে 6 জন, শেষ পর্যন্ত প্রায় 9 জন প্রতিনিধি সচিবালয়ে ঢুকেছে। এবং ঢুকে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিল না, মাননীয় শিক্ষা সচিবও ছিলেন না, একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, যার নাম প্রকাশ করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমাদের এই প্রাপ্তি হোক, আমাদের মধ্য থেকে অনেকে চায় না। কেন চায় না, কী কারণে চায় না, এই প্রশ্ন আপনিও জানেন, আমিও জানি। যাই হোক, এখন তারা যেন কোনো প্রকার কোনো বাধা তৈরি করতে না পারে, সেই জন্য আমাদের প্রতিনিধি দল, ওনার নাম প্রকাশ করেন নাই, ওনার সাথে আলোচনা হয়েছে। আলোচনার পর তাদের কথোপকথনে তারা যে সচিবালয়ে আলোচনা করে এসে আমাদেরকে যা ব্রিফ করেছে, তার দ্বারা বোঝা যাচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাওয়ার প্রতিফলন ঘটতে যাচ্ছে। যদিও মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে স্পষ্টতই বলেছিলেন যে আগামী বাজেট থেকে আমি সবগুলো ভাতা বাড়াবো। আমরা বাদ সেধেছি যে চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দিতে হবে এবং আমাদের এই সুযোগ সুবিধা যে মাননীয় উপদেষ্টা বাড়াচ্ছেন তা লিখিতভাবে প্রজ্ঞাপন দিতে হবে। এই জন্যই কিন্তু আমাদের এই কর্মযজ্ঞ প্রেস ক্লাবের সামনে আজকে 16তম দিন পর্যন্ত চলমান আছে এবং আগামী দিনগুলোতেও চলমান থাকবে। সম্মানিত স্যার ম্যাডাম, আমি শিক্ষা ভবনের সামনে, শিক্ষকরা যে এখানে আমরা গিয়ে দাঁড়ালাম, তারপর আমাদের কয়েকজন প্রতিনিধি সচিবালয়ে গেল, বাদবাকি যে শিক্ষকগুলো ছিল তাদের দায়িত্বে ছিলাম আমি। ফলশ্রুতিতে আমি সচিবালয়ে ঢুকি নাই, আমি ওখানেই ছিলাম। এবং সর্বশেষ তাদের কথোপকথনে এতটুকুই আমরা বুঝতে পেরেছি, সরকারের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে যে আপনাদের এই দাবিটুকু সকলের কানে পৌঁছেছে, ইভেন দো মাননীয় প্রধান উপদেষ্টার কানেও পৌঁছেছে। তো এই ঘোষণা তো আমি দিতে পারবো না, এই ঘোষণা দিতে হলে মাননীয় উপদেষ্টা দিবেন অথবা ওনার মনোনীত যে কাউকে যদি সিলেক্ট করেন উনি ঘোষণা দিবেন। আপনারা চলে যেতে পারেন অথবা আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মযজ্ঞ চালিয়ে যান, এই শান্তিপূর্ণভাবে আপনারা কর্মসূচি চালিয়ে যান। এবং আমি কথা দিচ্ছি যে মাননীয়
শিক্ষা উপদেষ্টার সাথে আপনাদেরকে আমরা বসিয়ে দিব এবং আপনাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমিও আপনাদের হয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলবো এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আপনারা কথা বললে হয়তো সুস্পষ্ট ক্লিয়ার আপনারা একটা ধারণা পাবেন এবং আপনারা আনন্দিত হয়ে বাড়িতে ফিরবেন। তাছাড়াও আরও অনেকক্ষণ কথা হয়, অনেক ধরনের কথোপকথন হয়, এটা তারা বোঝা যায় এবং যারা সচিবালয় থেকে বেরিয়ে এসে আমাদেরকে বলেছেন বা একান্তে আমাকে যা বলেছেন তার দ্বারা এতটুকু আমি নিশ্চিত হতে পেরেছি। আমি কিন্তু সচিবালয়ে যাই নাই, আবার বিষয়টা ক্লিয়ার করি, যারা গিয়েছে তাদের কথোপকথনে এবং তাদের সাথে একান্তে, কারণ কিছু কিছু গোপনীয় কথা আছে যা সবার সামনে প্রকাশ করা যায় না বা করে না, আমি তাদের এই কথোপকথনে যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের শতভাগ উচ্চ ভাতা হয়তোবা হতে যাচ্ছে। তো আর জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে দেলোয়ার হোসেন আজিজি, যিনি নাকি জাতীয়করণ প্রত্যাশী জোটের এখন নেতৃত্ব দিচ্ছেন, উনি কিন্তু সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাঠ ছাড়ছি না। মাননীয় সেই সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকেও এ কথা বলে এসেছেন যে আমরা সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়ব না। ওনার সাথে আজকে রাত্রেও কথা হবে এবং মাননীয় উপদেষ্টা আজকে চট্টগ্রাম গিয়েছে, ওখান থেকে আসলে বা ওনার সাথে এমনিও কথা হবে। কিছুদিনের মধ্যেই হয়তো আগামী রবি সোমবারের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের এই প্রতিনিধি দল বসে মাননীয় শিক্ষা উপদেষ্টা হয়তো ঘোষণা দিবেন বা ব্রিফ করবেন, যে কোনো একটা কিছু আমরা জানতে পারবো। এখন এমত অবস্থায় আমাদের করণীয় কী? আমার জাতিভাই অপমানিত হয়েছে, মানে আমি নিজেও অপমানিত হয়েছি। সেই শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে সারা বাংলাদেশের শিক্ষকদের গায়ে হাত দেওয়া। আমরা অনেক স্বল্পতার মধ্যে বা অনেক প্রতিকূলতার মধ্যে দিন কাটছে। অনেকে আমরা ডিসেম্বর থেকে এই পর্যন্ত কোনো বেতন পাই নাই, ফলশ্রুতিতে আমরা অর্থকষ্টতা আছি। তাছাড়া আমাদের প্রতিষ্ঠান প্রধান আমাদেরকে ছুটি দেয় নাই, তাছাড়া আমাদের এলাকা ভিত্তিক সংগঠন যেগুলো আছে তারাও আপনাদেরকে সহযোগিতা করে নাই। কিছু কিছু এলাকায় প্রশাসনের ব্যক্তিরাও আপনাদেরকে বাদ সেজেছে আপনারা যেন না আসেন। এখন তো প্রতিষ্ঠান বন্ধ হলো আজ, এখন তো আসতে আর কোনো বাধা নেই। এখন বেতনের বিষয়ে কথা বলি। আজকে আমি ইএমআই সেলে গিয়েছিলাম। ইএমআই সেলের যাদের কাছে আমি প্রতিনিয়ত যাই বা যারা এই তৃতীয় চতুর্থ পঞ্চম বিষয়গুলো যারা দেখেন, তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখি তারা শিক্ষা মন্ত্রণালয়ে চলে গেছেন এবং আজকে বিকালে আসবেন, এসে কারোর সাথে দেখা দিতে পারবেন এমনটা নয়, হয়তো বা ওখান থেকে ওনারা বাসায়ও ফিরতে পারেন। যাই হোক, আমি বাদ সেধেছি যে না, আমি কথা বলতেই চাই, কিছু কিছু প্রশ্ন আছে আমি জানতেই হবে। তখন অন্য আরেকজন কর্মকর্তার কাছে আমাকে প্রেরণ করে, আমি যাই, ওখানে যে আমি মন খুলে কথা বলি, কথা বলে যা জানতে পারলাম, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমাদের প্রথম থেকে নিয়ে চতুর্থ লটের যারা আছে তাদের জানুয়ারি মাসের বেতন অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকে বেতন ঢোকার কথা ছিল, কিন্তু আমি আমার অগ্রণী ব্যাংকের অ্যাপসে প্রবেশ করে দেখলাম আমার বেতন ক্রেডিট হয় নাই। তার মানে আমি বেতন পাই নাই, জানুয়ারি মাসের বেতন বৃহস্পতিবারে ঢুকে নেই। তবে আগামী রবিবারের মধ্যে টাকা ঢুকে যাবে সকলেরই। প্রথম থেকে চতুর্থ লটের কথা বলছি। এবার আসেন পঞ্চম লটের কথায় যাই। পঞ্চম লটের প্রায় ৮,৭৮৭ জনের মতো তাদের বেতন ভাতাদি দেওয়ার জন্য এই জানুয়ারি মাসের বেতন দেওয়ার পর তারপর তাদের বেতন ভাতাদি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাছাড়া আমি বললাম যে যাদের ভোটার আইডি ভেরিফিকেশনের জন্য আপনারা পাঠিয়েছিলেন সংখ্যা প্রায় ৫০,০০০, এইগুলো কি এসেছে? তখন তারা বলল যে না, এখন পর্যন্ত ভোটার আইডি ভেরিফিকেশন এটা একটা জটিল প্রক্রিয়া, এই বিষয়টা এখনও সমাধান হয়ে আমাদের কাছে আসে নাই। তখন আমি বললাম ওই সকল শিক্ষকরা বেতন পাবে কখন, কতদিন পর্যন্ত তারা উপোস থাকবে? তখন তারা বলল যে রোজার ফার্স্ট উইকে, সরকারি কাজ তো একটু দেরি হয়, তো রোজার ফার্স্ট উইকে ম্যানুয়ালি হলেও তাদের বেতন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের আইবাস প্লাস প্লাস ওকে আছে তাদের বেতন ভাতা দিয়ে ম্যানুয়ালি দেওয়ার জন্য হলেও ব্যবস্থা করা হবে এবং এপ্রিলের মধ্যে তাদের সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। আর নচেত এপ্রিলের পরে আবার তাদের বেতন বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, এই কথাও বলেছে। সম্মানিত স্যার ম্যাডাম, তখন আমি বললাম যে এখন পর্যন্ত এডিট অপশন চালু হয় নাই কেন? তখন তারা বলল যে সম্মানিত স্যার ম্যাডাম, আমার
নেট কানেকশন দুর্বল বলে মাঝখানে আমি সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে পরবর্তীতে যখন আমি জিজ্ঞেস করি তখন তারা বলল যে পঞ্চম লটের যাদের নাম আসে নাই তাদের বেতন ভাতা দিয়ে ম্যানুয়ালি দেওয়ার জন্য হলেও তারা ব্যবস্থা করবে, প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে তাদেরকে বেতন ভাতা দেবে। আপনাদের হোপলেস হওয়ার কোনো কারণ নেই। আর সংশোধনীর যে বিষয়গুলো আছে, বয়স এবং নাম, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে নিজেরাই চেষ্টা করে সংশোধন করতে হবে, যথাযথ জায়গায় অ্যাপ্লিকেশন করতে হবে। ভোটার আইডি আপনার সংশোধন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। মাউসিতে নাম ভুল হলে ওইটাও আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এডিট অপশন চালু করবে, এই কথাটাই আমাকে বলেছে। সম্মানিত স্যার ম্যাডাম, আবারও আপনাদেরকে বলছি, আর আজকেও আমি জিজ্ঞেস করেছি দ্বিতীয় লটের কমা ড্যাশ হ্যাশ এই সকল বিষয়গুলো সংযোজন আমাদেরকে এডিট করতে হবে কিনা। তখন তারা বলে যে আনঅফিশিয়ালি আপনাকে এই কথাটা বলতে পারি যে দ্বিতীয় লটের কারো কোনো সংশোধনীর প্রয়োজন পড়বে না, এটা আমরাই করে দিব। তৃতীয় থেকে যত লটই আসুক না কেন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবারই সংশোধনী লাগবে এবং তা খুব দ্রুত সংশোধন করতে হবে। আবার আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে ইএফটির বিষয়টা আবারও আপনাদেরকে আমি ক্লিয়ার করছি যে প্রথম থেকে নিয়ে চতুর্থ লটে যারা নাকি ডিসেম্বরে বেতন পেয়ে গেছে, ইতিমধ্যে জানুয়ারি বেতন পায় নাই, তাদের বেতন আজকের মধ্যে তাদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল বা ঢুকেছে কিনা আমি জানি না কারো। আমি ব্যক্তিগতভাবে আমার কিন্তু বেতন ক্রেডিট হয় নাই। একটু আগেও আমি আমার অগ্রণী ব্যাংকের অ্যাপসে ঢুকে প্রবেশ করে আমি দেখতে চেয়েছি যে আমার বেতন ক্রেডিট হয়েছে কিনা, কিন্তু আমি দেখি নাই যে আমার এখানে ক্রেডিট হয়েছে। তার মানে আগামী সপ্তাহের মধ্যে আমাদের বেতন প্রবেশ করবে। এরপরে আসেন যে কথা বলতেছিলাম যে প্রথম থেকে চতুর্থ লট পর্যন্ত এটাকে একটা লটে এনে জানুয়ারি মাসের বেতন ছেড়েছে। এর সংখ্যা প্রায় 3,48,781 জন। তাদের জানুয়ারি মাসের বেতন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়ে ইতিমধ্যে প্রেরণ করে দিয়েছে। আজকে প্রবেশ করার কথা ছিল, বেতন আমাদের অ্যাকাউন্টে যুক্ত হওয়ার কথা ছিল, ঢুকে নাই। আগামী সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। এবার পঞ্চম লটের কথা বলি। এই চতুর্থ লট পর্যন্ত জানুয়ারি বেতন শেষ করার পর পঞ্চম লটের 8,787 জনের তাদের ওকে করেছে। তাদের বেতন ভাতা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় তারপর বাংলাদেশ ব্যাংকের কাছে প্রেরণ করবে এবং এটা হয়েও আসবে। এই জানুয়ারির বেতন দেওয়ার পর পঞ্চম লটের এই 8,787 জনের আসবে। এরপরও যাদের নাম আসবে না কিন্তু তারা আইবাস প্লাস ওকে আছে, তাদের বেতন ভাতা দিয়ে ম্যানুয়ালি হলেও দেওয়ার ব্যবস্থা করবে এবং তাদেরকে একটা স্বল্পতম সময় নির্ধারণ করে দেওয়া হবে। এই স্বল্পতম সময়ের মধ্যে তাদেরকে সংশোধন করতে হবে বলে আমি এতটুকু ইএমআইএস সেল থেকে আজকে জানতে পেরেছি। কারণ আমাদের মিছিল আজকে গিয়েছিল যে আমরা লং মার্চ টু সেক্রেটারিয়েট শিক্ষা ভবনের সামনে যাওয়ার পর আমাদেরকে আটকে দেয়। তখন আমি এখানে কিছুক্ষণ থেকে আরেকজনকে দায়িত্ব দিয়ে আমি ইএমআইএস সেলে প্রবেশ করেছি এবং গিয়ে যে সকল কর্মকর্তারা এই এমপিউ শিটের ভুল, ভোটার আইডিতে ভুল, জন্ম তারিখ ভুল, এই বিষয়গুলো সংশোধন করে যিনি জহিরুদ্দিন স্যার, উনি আজকে এখানে ছিলেন না। অধিকাংশ আজকে ইএমআইএস সেলের কর্মকর্তারাই শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। তাদের নাকি জরুরি মিটিং আছে আমাদের এই সকল বিষয়গুলো নিয়েই, এই জন্য তাদের সাথে সাক্ষাৎ হয় নাই। তবে আরেকজন কর্মকর্তার সাথে আমি এই বিষয়গুলো জেনে আপনাদেরকে জানান দিলাম। সম্মানিত স্যার ম্যাডাম, অনেক কষ্ট এবং পরিশ্রম করার পর আমাদের ভাগ্যাকাশে একটু আশার আলো জাগছে বলে মনে হয়। আমরা কিন্তু অনেক আগেই জেনেছি যে আমাদের ভাতাগুলো আগামী বাজেট থেকে বাড়বে, কিন্তু চলমান বাজেট থেকে আমাদেরকে শতভাগ উচ্চ ভাতা দেয়া এবং আগামী বাজেট থেকে যে বাড়ছে তার একটা সুস্পষ্ট প্রজ্ঞাপন নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই কর্মযজ্ঞ আজকে 16 দিন যাবৎ চলছে, যা আপনারা দেখছেন। আপনারা অনেকেই বাসা থেকে দেখছেন, অনেকে নানাবিধ সমস্যার কারণে আসতে পারেন নাই। আশা করি আগামীকাল থেকে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আগামীকাল এবং পরের দিন আমাদের প্রতীকী অনশন থাকবে, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব। রবিবারে আমাদের কর্মযজ্ঞ কী হবে আপনাদেরকে জানানো হবে। তবে উপস্থিতি যদি আমাদের প্রথম থেকেই অন্ততপক্ষে 20 থেকে 30 হাজারও যদি হতো তাহলে শিক্ষকদের গায়ে কিন্তু পিটানি পড়তো না। আপনি চিন্তা করেন যে এর জন্য আপনি নিজে দায়ী কিনা কোনোভাবে। আমি আপনার বিবেকের উপর প্রশ্নটা ছেড়ে দিলাম, আমি ব্যক্তিগতভাবে আপনাকে দোষারোপ করছি না। আপনি নিজেকে চিন্তা করবেন যে আজকে আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্ব করছি। আজকে আমরা সংখ্যায় কম বলে পুলিশ আমাদেরকে হেনস্থা করেছে।
আজকে যখন শিক্ষা ভবনের সামনে আমি লাইভ দিয়েছিলাম, লাইভ শেষের পর 3জন গোয়েন্দা সংস্থার 3টা সংস্থা থেকে এসেছে, কারা কারা সচিবালয়ে প্রবেশ করেছে তাদের নাম জিজ্ঞেস করলো, নাম নিল আমার কাছ থেকে, এবং তারা নামগুলো নিয়ে পিছনে গিয়ে তারা রিপোর্ট দিচ্ছে যে এখানে উপস্থিতি খুবই নগণ্য। এই যে ধরেন বিষয়গুলো, এগুলো কি আমাদেরকে পীড়া দেয় কিনা আমি আপনাদের কাছে সবিনয়ে জানতে চাই, এবং আপনারা যারা বিবেকবান আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আজকে যে শিক্ষকরা মার খেলো, এটা যদি আমাদের উপস্থিতি বেশি থাকতো কখনোই এমনটা হতো না। তাছাড়া আজকে 16 দিন যাবৎ আমাদেরকে রাজপথে থাকতেও হতো না যদি আমাদের উপস্থিতি বেশি হতো। এবার প্রশ্ন রাখতে চাই, যদি আল্লাহ এমন করে যে আমাদের শতভাগ উৎসব ভাতা এই চলমান বাজেট থেকে আমাদেরকে বাস্তবায়ন করেছে, এমনটা যদি হয় তাহলে তার সুযোগ কি আপনি ভোগ করবে কি না? যেই প্রতিষ্ঠান প্রধান আপনাকে আসতে দেয় না সেই প্রতিষ্ঠান প্রধান ভোগ করবে কি না? যেই সমিতির সভাপতি সেক্রেটারি বলেছে যে আমাকে চিঠি দেয় নাই কেন, এই জন্য আমি যাই নাই, তিনি ভোগ করবেন কি না? সেই শিক্ষককে বলতে চাই, যেই শিক্ষক বলছে যে ওরা হলো ভুইফু সংগঠন, ওরা হলো অনলাইন ভিত্তিক সংগঠন, তারা এই সুযোগ সুবিধাটা ভোগ করবে কিনা আমি তাদেরকে প্রশ্ন করতে চাই। যারা বলে যে এই ধরনের আন্দোলন বহুত দেখেছি আর যেতে চাই না, বহুত গিয়ে অনেক কষ্ট করেছি, টাকা খরচ করেছি, তারা কি এই সুযোগটা ভোগ করবে কিনা? সম্মানিত স্যার, আপনি যে কথাটা বলেছেন যে জীবনে অনেকবার আন্দোলনে গিয়েছেন, আর আমরা যে প্রতিনিয়তই আন্দোলন করছি, আমাদেরকে কি আপনারা টাকা পয়সা দেন? আমরা কি আপনাদের কাছ থেকে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা নেই? এই প্রশ্নগুলো রাখার অর্থ হলো আপনার মধ্যে যেন স্পিড তৈরি হয়। আগামীকাল প্রতিষ্ঠান বন্ধ, আমরা অন্ততপক্ষে 20 থেকে 30 হাজার শিক্ষক প্রেস ক্লাবে দেখতে চাই। এখন পর্যন্ত আমার জানা মতে 2000-এর অধিক কোনো শিক্ষক প্রেস ক্লাবে জড়ো হয় না একদিনে। যেদিন আমরা মারপিট খেয়েছিলাম সেদিনই হয়েছিল। এরপরে কিন্তু শিক্ষক উপস্থিতি সন্তোষজনক নয়, কারণ আমরা 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীর প্রতিনিধিত্ব করছি। যদি 10% শিক্ষকও হয়, আপনি চিন্তা করে দেখেন আমাদের 55,000 শিক্ষক থাকার কথা বা কর্মচারী থাকার কথা। 10% বাদ দিলাম, 1%ও যদি হয়, আমাদের কিন্তু 5,500 শিক্ষক কর্মচারী হওয়ার কথা। আমরা কি 1% শিক্ষকও কি আশা করতে পারি না আপনাদের কাছে? যাই হোক, মনের কষ্ট থেকে কথাগুলো বলা, যেহেতু এবার আশার আলো একটু জেগেছে মনে হচ্ছে। সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা উনি বলেছেন যে আপনারা ঘোষণাটা নিয়ে যাবেন, সেই ব্যবস্থা আমি করছি। আপনারাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেন, আমিও মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে পার্সোনালি আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো, এবং আপনাদেরকে ডেকে নিয়ে এসে মাননীয় শিক্ষা উপদেষ্টা যেন সংবাদ সম্মেলন বলেন যেন বা সাংবাদিকদের উপস্থিতিতে ব্রিফ করে যেন আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেন। আপনাদের চাওয়া তো বেশি কিছু নয়, আপনাদের চাওয়াগুলো অত্যন্ত যৌক্তিক, এবং উৎসব ভাতার বিষয়টা সরকারের প্রত্যেকটা দফতরে এটা জানানো হয়েছে এবং সবাই এই বিষয় নিয়ে কাজ করছেন, এই কথা বলেছেন। সম্মানিত স্যার ম্যাডাম, আর দীর্ঘায়িত করতে চাই না, অনেকক্ষণ যাবত আলোচনা করে ফেলেছি। আমাদের শতভাগ উৎসব ভাতাটা হতে যাচ্ছে এমনটাই আমরা বুঝতে পারছি তাদের কথোপকথনে। আর হোক, এটা তো আপনিও চান, আমি চাই, আমরা সকলে চাই। তাহলে আপনি আপনার কেন সহযোগিতা আমি পাবো না? আশা করি যে আগামী রবিবার, আগামী শুক্র, শনি, রবি, সোম, এই 4 দিনের মধ্যে যেন আমরা ঘোষণাটা নিয়ে ফিরতে পারি। এই জন্য আজকে থেকেই আপনারা রওনা দেবেন প্রেস ক্লাবে। 4 দিন একটু কষ্ট করেন, আপনিও নাম লেখান একটা বিজয়ের। যেমনটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে 5% প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ভাতা আমাদের প্রচেষ্টার বিনিময়ে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ভোগ করছে। আপনিও যেন এই কথাটা বলতে পারেন যে আমার প্রচেষ্টা, আমিও সেই সৈনিক ছিলাম, শতভাগ উৎসব ভাতা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা ভোগ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।